এপ্রিলের এক রবিবারের সকালে কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে গিয়ে দেখি আবহাওয়া বেজায় গুরুগম্ভীর। ওর ভৃত্য ষষ্ঠীচরণ কাঁচু মাচু মুখে মেঝে থেকে কাঁচের টুকরো কুড়োচ্ছে। কর্নেলের মুখে বিরক্তি ও চাপা রাগ থমথম করছে। আমি ঢুকলেও 2 মিনিট কথা বললেন না যখন, তখন আমার একটু রাগ হলো। ঘুরে দরজার দিকে পা বাড়ালুম। সেই সময় কর্নেল গলার ভেতর গম গম করে আওয়াজ করে বললেন, জয়ন্ত, আমার এ সর্বনাশ দেখেও তুমি চলে যাচ্ছ? আশ্চর্য আশ্চর্য, আজ দেখছি পৃথিবী শুদ্ধ আমার শত্রু হয়ে উঠেছে। অগত্যা ফিরে এসে সোফায় বসলুম। বললুম, সর্বনাশটার কি এমন করেছে? ষষ্ঠীচরণ একটা গেলাস টেলাস ভেঙে ফেলেছে, এই তো। সব বাড়িতেই ঝি চাকরেরা এমন ভাঙে, তার জন্য। কথা কেড়ে কর্নেল বললেন, গেলাস নয় জয়ন্ত, সেদিন লোহাগড়া থেকে যে আশ্চর্য সুন্দর ঘাস ফড়িংটা এনেছিলাম, যার ভেঙে সেটা উড়ে গেছে। আর যারটাকে ভেঙেছে জানো? ওই হতচ্ছাড়া গবেট বুদ্ধ হাঁদারাম হতচ্ছাড়া ষষ্ঠীচরণটা। ষষ্ঠীচরণ কাঁচ কুড়িয়ে চুপচাপ ঘর থেকে চলে গেল। আমি বললুম, একটা ঘাস ফড়িং নিয়ে এত উত্তেজনার কি আছে আপনার? কর্নেল চটে গিয়ে বললেন, ওটা সেই সিস্টোসার্কা গ্রেগেরিয়া, অর্থপটেরা প্রজাতির ঘাস ফড়িং, যাকে বলা হয় পঙ্গপাল। এসব ঘাস ফড়িং মরুভূমিতে বাস করে। হাসতে হাসতে বললুম, লোহাগড়া নিশ্চয়ই মরুভূমি নয়? শুনেছি জায়গাটা জঙ্গল, সেখানেও মরুভূমির পঙ্গপাল পেয়ে গেলেন? আপনার বাহাদুরি আছে। কর্নেল বিরক্ত হয়ে বললেন, জয়ন্ত, সিস্টোসার্কা প্রেগারিয়া হলো মাইগ্রেটরি পতঙ্গ, অর্থাৎ সাইবেরিয়ার হাঁসের মতো এক দেশ থেকে আরেক দেশে ঝাঁক বেঁধে যাতায়াত করে। অনেক সময় হয় কি, 2-4টে পঙ্গপাল বা ঘাস ফড়িং কেন কে জানে ঝাঁকের সঙ্গে মরুভূমিতে আর ফিরে যায় না, দল ছুট হয়ে থেকে যায়। হাঁসের বেলাতেও তাই। এখন কথা হলো, এরকম দলছুট ঘাস ফড়িং দস্তুর মতো গবেষণার বিষয়। কেন তারা দলের সঙ্গে ফেরে না? তারা কি ইচ্ছা করেই আলাদা হয়ে থেকে যায় দলের চোখ এড়িয়ে? কেন থাকে? কি তাদের উদ্দেশ্য? কর্নেল মাঝে মাঝে কান ঝালাপালা করে দেন। বললুম, বুঝেছি বুঝেছি, তাহলে ষষ্ঠীচরণ সত্যি বড্ড দোষ করে ফেলেছে। কিন্তু ঘাস ফড়িংটা যাবে কোথায়? দাঁড়ান, খুঁজে দেখি। কর্নেল দুঃখিত মুখে বললেন, খুঁজলেও আর পাবে না জয়ন্ত। ষষ্ঠীচরণকে কি শুধু জার ভাঙার জন্য বকাবকি করছিলুম ভাবছ? করছিলুম ওর বেড়াল পোষার জন্য। বিড়াল? অবাক হয়ে বললুম, বিড়াল পুষলে দোষ কি? ইঁদুর হবে না ঘরে, ভালোই তো। কর্নেল চটে গিয়ে বললেন, আহা, ওর বেড়ালটাই যে ঘাস ফড়িংটাকে গপ করে গিলে ফেললো। তুমি আসল কথাটা শুনবে না, খালি স্তব্ধ করবে। যারটা ষষ্ঠীচরণের কনুয়ের গুঁতো লেগে যেই পড়ে গিয়ে ভেঙেছে, ঘাস ফড়িংটা উড়েছে। এদিকে ষষ্ঠীচরণের পায়ে পায়ে ঘোরে নচ্ছাড় কালোকুচ্ছিত বেড়ালটা, চোখের পলকে গপ করে গিলে ফেললো ফড়িংটা। উফ, কি সাংঘাতিক দৃশ্য! বেড়ালটাকে আমি গুলি করে মারতে যাচ্ছিলুম, পালিয়ে গেল। জানলা দিয়ে পাশেই একটা প্রকাণ্ড নিম গাছ দেখা যায়। সেই গাছে কাকের চেঁচামেচি শুনে উঁকি মেরে দেখলুম, কালো একটা বেড়াল নিম গাছের ডাকে কুঁকড়ে বসে আছে এবং কাকগুলো মহা খাপ্পা হয়ে তাকে তাড়ানোর চেষ্টা করছে। পঙ্গপাল ফড়িং খেয়ে কি বেড়ালটার বদ হজম হয়েছে যে কাকেদের সঙ্গে লড়াই করতে গেছে? বললুম, কর্নেল কর্নেল, ওই দেখুন, ওই নচ্ছার খুনি ওখানে বসে আছে। কর্নেল হন্তদন্ত হয়ে উঠে এসে দেখতে দেখতে বললেন, রিভলভারের রেঞ্জের বাইরে। ঠিক আছে, দেখি কতক্ষণ পালিয়ে বেড়ায়। আমার ইদানিং বড্ড অবাক লাগে
এই কর্নেল বুড়োর আচরণ। একসময় মানুষ খুন বা রহস্যময় চুরি ডাকাতি নিয়ে মাথা ঘামাতেন। পুলিশ এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর অফিসারেরা গন্ডগোলে পড়লেই তার সাহায্য চাইতে ছুটে আসতেন। এখনো আদর করে কর্নেলকে ওরা বুড়ো ঘুঘু বলে। ওর এই ফ্ল্যাটটার নাম দেওয়া হয়েছিল বুড়ো ঘুঘুর বাসা। সেই ঘুঘু অর্থাৎ গোয়েন্দা প্রবর এখন প্রকৃতিবিদ হয়ে উঠেছেন দিনে দিনে। দেশ বিদেশের প্রকৃতি বিষয়ক পত্রিকায় পাখি, প্রজাপতি, ফড়িং কিংবা অর্কিড, ক্যাকটাস নিয়ে প্রবন্ধ লিখতে শুরু করেও দিয়েছেন। মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে প্রকৃতি নিয়ে মাথা ঘামানোর কারণ কি? এ কি বার্ধক্যজনিত বৈরাগ্যেরই রকম ফের? অথচ জানি গায়ে এখনো অসুরের শক্তি। পাহাড় বন জঙ্গল চষে বেড়ানোর সময় আমার মতো যুবকও ওর সঙ্গে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে উঠি। কিছুক্ষণ পরে কফি খেতে খেতে জিজ্ঞেস করলুম, হতভাগ্য বেড়ালকে ক্ষমা করে দিয়ে বরং ফের লোহাগড়া গিয়ে ওই পতঙ্গটিকেই আবার খুঁজে আনুন। কর্নেল হতাশ ভঙ্গিতে বললেন, আর কি পাওয়া যাবে? বললুম, আহা, খুঁজে দেখতে দোষ কি, আমিও না হয় যাব আপনার সঙ্গে। এবার কর্নেল একটু হাসলেন। তুমি বুঝি ছুটিতে আছো? আছি, এই বসন্তকালে কলকাতায় পচে মরার মানে হয় না, তাই ভাবছিলুম কোথাও বেড়াতে যাওয়া যায় কিনা। আসল কথাটা এতক্ষণে খুলে বললুম এবং সেই উদ্দেশ্যেই সাত সকালে আপনার কাছে হাজির হয়েছি। কর্নেল ফোনের কাছে গেলেন। 1 মিনিট জয়ন্ত, রেল দফতরে আমার বন্ধু মিস্টার রামস্বামীকে ফোন করে দেখি দুটো বার্থ আজ রাতে পাওয়া যায় নাকি। লোহাগড়া মধ্যপ্রদেশের পাহাড়ি এলাকার একটি সংরক্ষিত জঙ্গল। জঙ্গলের ভেতর একটা সুপ্রাচীন ঐতিহাসিক দুর্গ আছে, এখন ভাঙাচোরা অবস্থা। খয়েরি রঙের পাথরে তৈরি এই দুর্গকে লোহার পুরী বলে মনে হতো বলেই এটার নাম ছিল লৌহগড়, তাই থেকে লোহাগড়া হয়েছে। ফরেস্ট বাংলো জঙ্গলে ঢোকার মুখে। সেই বাংলোর চৌকিদার বলল, সাবধানে থাকবেন স্যার, ইদানিং ওখানে একটা মানুষ খেকো বাঘের উপদ্রব হয়েছে। সরকার থেকে 2 জন শিকারিও পাঠানো হয়েছিল, বাঘটা তাদেরও খেয়ে ফেলেছে, তাই কোনো শিকারি আর আসতে সাহস পাচ্ছে না। গ্রামে দিনের বেলাতেও বাইরে বেরোচ্ছে না লোকে, ঢোকা তো দূরের কথা। কর্নেল ওর কথা গ্রাহ্য করেছেন বলে মনে হলো না। আমার শিকারের শখ আছে এবং বনে জঙ্গলে এলে তাই রাইফেলটা আনতে ভুলি না, তাই কথা শুনেও ততটা দমে গেলুম না। কর্নেল একটা ছোট্ট জাল, বাইনাকুলার আর ক্যামেরা নিয়ে বেরুলেন। আমি রাইফেলটায় গুলি ভরে সঙ্গে নিলুম। তারপর পায়ে হেঁটে বেরিয়ে পড়লুম লোহাগড়া দুর্গের দিকে। পাহাড়ি ঢালের নিচে একটা নদী আছে। নদী পেরিয়ে যেতেই অবাক হয়ে দেখি এক সাধু হন হন করে এগিয়ে আসছে। আমাদের সামনে এসেছে, চোখ কটমটিয়ে হিন্দিতে বলল, কোথায় যাচ্ছ তোমরা? মরার স্বাদ যদি না থাকে আর 1 পাও এগিয়েও না। আমার বাহনকে ছেড়ে দিয়েছি, তোমাদের মুন্ডু কড়মড়িয়ে খাবে, ওই শোনো। সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর থেকে কোথাও বাঘের গর্জন শোনা গেল পর পর 2 বার। কর্নেল সাধুকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন। আমি রাইফেলটা শক্ত করে ধরলুম। কর্নেল একটু হেসে বললেন, সাধুজি, আপনার বাহনকে দয়া করে একটু সামলে রাখুন। আমরা লোহাগড়া গিয়ে মাত্র 2টো ঘাস ফড়িং ধরব। দয়া করে তার অনুমতি দিন, আর যদি অনুমতি না দেন আমরা বিনা অনুমতিতেই দুর্গে যাব। কর্নেল তামাশা করছেন কিনা বুঝতে পারলুম না। সাধু তার কথায় প্রচণ্ড ক্ষেপে গেল কেন কে জানে, তিড়িং বিড়িং করে কতকটা নাচের ভঙ্গিতে লাফালাফি করে বলল,
অভিশাপ দেব বলে দিচ্ছি, সাবধান। আমি কে জানো? ঋষি দুর্বাসা। কর্নেল বললেন, দুর্বাসার বাহন মানুষ খেকো বাঘ? এমন কথা তো শুনিনি সাধুজি। সাধু লম্ফজম্ফ করে বলল, আবার তামাশা হচ্ছে আমার সঙ্গে? রোসো, দেখাচ্ছি মজা। বলে সে 3 বার হাততালি দিল। অমনি বাঘের ডাক শোনা গেল আবার। এবার মনে হলো ডাকটা আরো কাছে। তারপর আন্দাজ 50 গজ তফাতে একটা ঝোপের ভেতর আবঝা ডোরাকাটা প্রাণীটাকে নড়াচড়া করতে দেখতে পেলুম। আমি গুলি করতে যাচ্ছি, কর্নেল বাধা দিয়ে বললেন, আহা, করো কি জয়ন্ত? ঋষি দুর্বাসার বাহনকে মেরে কাজ নেই, চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই। সাধু দাঁত কড়মড় করে বললে, মরবে, প্রাণে মারা পড়বে বলে দিচ্ছি। কর্নেল গ্রাহ্য করলেন না, হাসতে হাসতে পা বাড়ালেন। আমি তো হতভম্ব হয়ে গেছি। ঝোপের আড়ালে বাঘটাকে আর দেখা যাচ্ছে না বটে, কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। বারবার সে গর্জন করছে। সাধু চোখ কটমট করে আমাদের যাওয়া দেখছিল। যত দূর গেলুম পিছু ফিরে দেখলুম সে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। বললুম, বাঘটা যদি হামলা করে? কর্নেল বললেন, জয়ন্ত, বাঘটা হামলা করবে না, তুমি নিশ্চিন্তে চলো। অবাক হয়ে বললুম, কি বলছেন? মানুষ খেকো বাঘ বড় ভয়ঙ্কর প্রাণী। কর্নেল বললেন, আমার ধারণা তার চেয়েও সাংঘাতিক প্রাণী ওই সাধু। বলেই আমার হাত ধরে হ্যাঁচকা টান মেরে পাশের ঝোপে ঢুকে পড়লেন। তারপর গুঁড়ি মেরে হাঁটতে শুরু করলেন। আমিও তার দেখা দেখি ওই ভঙ্গিতে ওকে অনুসরণ করলুম। কর্নেলের এমন বিদঘুটে আচরণ আমার অজানা নয়। এসব সময় কোনো প্রশ্ন করে জবাবও পাবো না, তাও জানি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর কর্নেল ফিসফিস করে বললেন, ওই দেখো জয়ন্ত, বাঘটা এখনো দাঁড়িয়ে আছে সেইখানেই। আমি রাইফেল বাগিয়ে ধরতেই ফের বাধা দিলেন। তারপর গুঁড়ি মেরে দৌড়ে গেলেন। বাঘটাকে দেখতে পাচ্ছিলুম, ঝোপের ভেতর দাঁড়িয়ে উল্টো দিকে তাকিয়ে আছে। অথচ আশ্চর্য, বাঘের কান খুব প্রখর। মৃদুতম শব্দ বা নড়াচড়া টের পাওয়ার অসাধারণ ক্ষমতা আছে বাঘের। বিশেষ করে এটা যদি সত্যি মানুষ খেকো হয়, তাহলে এখনো ঘুরে দেখে আমাদের আক্রমণ করতে আসছে না কেন? এরপর কর্নেল যা করলেন দেখে আমার আক্কেল গুড়ুম হয়ে গেল। কাছে গিয়ে বাঘটার কান ধরে মাথায় 2 চাঁটি মারলেন। বাঘটা একটুও নড়ল না। কাছে গিয়ে সব বুঝতে পারলুম, এটা আদতে বাঘের চামড়া পরানো একটা খড়ের বাঘ। কিন্তু তারপর আরেক কাণ্ড করলেন কর্নেল। ঝোপের ওপরে রয়েছে একটা ঝাঁকড়া গাছ। গাছের দিকে মুখ তুলে চাপা গলায় কাকে বললেন, ওহে, এবার সুরসুর করে নেমে এসো তো। পালানোর চেষ্টা করো না, গুলি খেয়ে প্রাণটি যাবে। গাছের ডাল থেকে কৌপিন পড়া কম বয়সী আরেক সাধু ঝুপ করে লাফিয়ে পড়ল। কর্নেল তার জটা ধরে ফেললেন। জটা উপড়ে এলো। ন্যাড়া মাথা নিয়ে সাধুর গুলতির বেগে পালিয়ে গেল ঝোপ ঝাড় ভেঙে। কর্নেল হো হো করে হেসে ফেললেন। বললুম, ব্যাপারটা কি? কর্নেল বললেন, নকল বাঘের পিঠে এই যে দড়িটা বাঁধা রয়েছে দেখছো, ওইটা হাতে নিয়ে লোকটা চড়ে বসেছিল। এ এক রকমের পুতুল নাচ বলতে পারো। তুমি গুলি করলেও এ বাঘকে আর খুঁজে পেতে না। কিন্তু কেন? আমাদের জঙ্গলে ঢুকতে দেওয়ার ইচ্ছা নয় দুর্বাসা মুনির। কেন তাই বলুন না। সেটা বোঝা যাচ্ছে না? কর্নেল টুপি খুলে
তাকে হাত বুলিয়ে যেন মগজকে চাঙ্গা করতে থাকলেন। তারপর সাদা দাড়ি থেকে একটা পোকা বের করে পোকাটাকে পরখ করে দেখে ফেলে দিলেন। বললুম, কিন্তু বাঘের গর্জন? কর্নেল বললেন, গর্জনটাও নকল। অভ্যাস করলে মানুষ বাঘের ডাক অবিকল নকল করতে পারে। তুমি কি জিম করবেটের শিকার কাহিনী পড়নি? করবেট বাঘের ডাক ডেকে বাঘকে কাছে এনে গুলি করতেন। আরও অনেক শিকারীর বইতেও এ ঘটনা পাওয়া যায়। শিকারী কেনেথ অ্যান্ডারসনও এভাবে অনেক বাঘ মেরেছিলেন। কিন্তু অবাক লাগছে জয়ন্ত, তুমি গর্জন শুনে বুঝতে পারলে না যে ওটা নকল বাঘের গর্জন? তুমি তো শিকার টিকার অনেক করেছ। একটু হেসে বললুম, তাই বলে কি কখনো বাঘ শিকার করেছি? বড় জোর পাখি কিংবা দু একটা খরগোশ। অবশ্য একবার একটা সম্বর মেরেছিলাম উড়িষ্যার জঙ্গলে। কর্নেল বললেন, যাকগে, চলো আমরা আবার দুর্গের ওখানেই যাই। দুর্গের ভেতরকার চত্বরে ঘন ঘাসের জঙ্গল। কর্নেল বললেন, এখানেই সেই ঘাস ফড়িং দেখতে পেয়েছিলাম। জয়ন্ত, তুমিও খুঁজে দেখো। ফড়িংয়ের ডাক শুনতে পাচ্ছি যখন, তখন দু একটা নিশ্চয়ই খুঁজে পাব। যে ফড়িং ধরি দেখে কর্নেল বলেন, নয়, সিস্টেস আর্কা প্রেগারিয়া এত সবুজ নয়, ধূসর রং, আরও নাকি মোটা। এদিকে মাথার ভেতর চৌকিদারের কাছে শোনা মানুষ খেকো বাঘের কথাটা আছে, তাই বারবার চঞ্চল চোখে এদিক ওদিক তাকাচ্ছি। বলা যায় না, দুর্গের এইসব ভাঙাচোরা ঘরে সত্যিকারের বাঘটা হয়তো এখন ঘুমোচ্ছিল। সারা পেয়ে জিভ চাটছে ওঁত পেতে, হালুম করে এক্ষুনি ঝাঁপ দেবে। কর্নেল টের পেয়ে বললেন, মানুষ খেকো বাঘের ভয় করো না জয়ন্ত, বরং তার চেয়ে সাংঘাতিক প্রাণী সম্ভবত সেই সাধু দুর্বাসা মুনি। বলেই এক লাফে সরে গেলেন। আঁতকে উঠে দেখলুম সাঁই করে কি একটা তীর এসে কর্নেল যেখানে হাঁটু দুমড়ে ঘাসে বসেছিলেন সেখানে বিঁধে গেল। কর্নেল একটা পাথরের আড়ালে সরে গেছেন। আমিও ভ্যাবাচাকা খেয়ে আরেকটা পাথরের আড়ালে লুকিয়েছি। শো শো করে কয়েকটা তীর এসে বিঁধে গেল এপাশে ওপাশে। তারপর দৃষ্টি গেল বাঁদিকে একটা ভাঙা ঘরের দেয়ালের ওপর। একটা লোক তীর ধনুক নিয়ে দেয়ালের ওপর গুঁড়ি মেরে বসে আছে। আরে, এ তো দেখছি ফরেস্ট বাংলোর সেই চৌকিদার। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলুম কয়েক মিনিট। তারপর মরিয়া হয়ে উঠলুম। দুর্গের প্রাঙ্গণে ধ্বংসস্তূপের আড়ালে প্রায় বুকে হেঁটে সেই ভাঙা ঘরের বারান্দায় গিয়ে উঠলুম। কর্নেলকে কোথাও পেলুম না। পা টিপে টিপে ঘরে ঢুকে দেখি ছাদ ভেঙে পড়েছে। দেয়ালের মাথায় চৌকিদার ধনুক তীর জুড়ে উঁকি মেরে আমাদের খুঁজছে। তার পশ্চাৎদেশে রাইফেলের নল ঠেকাতেই চমকে উঠে ঘুরল। চাপা গর্জন করে বললুম, তীর ধনুক ফেলে দাও, নইলে এফোড় ওফোড় হয়ে যাবে গুলিতে। চৌকিদার তীর ধনুক ফেলে দিল। তারপর কাকুতি মিনতি করে বলল, দোহাই হুজুর, গুলি করবেন না, নামছি। সে নেমে এলো। তার পিঠে রাইফেলের নল ঠেকিয়ে ডাকলুম, কর্নেল কর্নেল, বদমাসটাকে ধরেছি। ওদিকের ঘর থেকে কর্নেলের সাড়া এলো, এখানে নিয়ে এসো ওকে। চত্বর পেরিয়ে গিয়ে দেখি বারান্দায় সেই সাধুর সামনে রিভলভার হাতে কর্নেল দাঁড়িয়ে আছেন। সাধু কাকুতি মিনতি করছে, হুজুর, গরিব মানুষ, পেটের দায় এ কাজ করছি, ছেড়ে দিন, নইলে পুলিশ দিলে জেল হয়ে যাবে। কর্নেল তার জটা আর দাড়ি উপড়ে নিলেন। তারপর হাসতে হাসতে বললেন, দেখেছ জয়ন্ত, এ দুর্বাসা বাবাজিও তার চেলার মতো নকল সাধু। বললুম, কিন্তু ব্যাপারটা কি? কর্নেল বললেন, ব্যাপার খুব সামান্য। ওই ঘরে চোলাই মদের পিপে বোঝাই করে রেখেছে।
এরা মনে হচ্ছে এ কারবারের মালিক নয়, নিতান্ত পাহারাদার। এখানে রাখা পিঁপেগুলো সম্ভবত আজকালের মধ্যে চালান যাবে। আমরা এসে পড়ায় এবং লোহাগড়া দুর্গে যাব বলায় এরা বেগতিক দেখেছিল, তাই মানুষ খেকো বাঘের ভয় দেখিয়েছিল। শেষে যখন দেখল তাতেও ভয় পেলুম না এবং ওদের চালাকি ধরে ফেললুম, তখন তীর ছুঁড়ে প্রাণে মারতে চেয়েছিল। তবে জয়ন্ত, মাঝখান থেকে লাভটা তোমারই হলো। তোমার কাগজ দৈনিক সত্যসেবকে বড় করে খবর ছাপা হবে। মধ্যপ্রদেশের জঙ্গলে চোলাই মদের গুদাম আবিষ্কার। বললুম, সম্প্রতি প্রায়ই বিষাক্ত চোলাই খেয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এই এলাকায়। কর্নেল, আমার ধারণা এসব সেই বিষাক্ত চোলাই মদ। কর্নেল বললেন, পরীক্ষা করলে বোঝা যাবে। তবে চলো, আসামিদের পুলিশের জিম্মায় দিয়ে আসি। ওবেলা বরং এসে সিস্টো সার্কা প্রেগারিয়া খুঁজে বার করব। আমার বিশ্বাস ওই ঘাস ফড়িংগুলো এখনো 2-4টে ঘাসে লুকিয়ে আছে। চৌকিদার ও দুর্বাসা মুনিকে নিয়ে আমরা ফিরে চললুম জঙ্গলের পথে। যেতে যেতে কর্নেল ফের বললেন, চোলাই মদের 3 নম্বর পাহারাদারটাকেও যদি ধরতে পারতাম তাহলে ভালো হতো। লোকটা কিন্তু চমৎকার বাঘের ডাক ডাকতে পারে। কর্নেলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দূরে আবার বাঘের ডাক শোনা গেল। বললুম, ওই শুনুন, 3 নম্বর আসামি এখনো ভয় দেখানোর চেষ্টা করছে। কর্নেল আমাকে ভয় পাইয়ে দিয়ে বললেন, না জয়ন্ত, এ ডাক সত্যিকার বাঘের। এখন বাঘের সঙ্গী খোঁজার ঋতু। লোহা গড়ার জঙ্গলে এতক্ষণে একটা সত্যিকারের বাঘ সঙ্গী খুঁজতে বেরিয়েছে। এ সময় ওদের মেজাজ বড্ড চড়া থাকে। ওবেলা সাবধানে জঙ্গলে ঢুকতে হবে। নমস্কার শ্রোতা বন্ধু, এই ছিল গল্পের আসরের আজকের নিবেদন। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গল্পের আসরে নতুন হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।